তাদের দৃষ্টিকোণ থেকে একটা মোক্ষম সময় করলো যখন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, আর যখন তারেক রহমানের দেশে আসার সিদ্ধান্ত হলো, দিন তারিখ প্রচার হলো, তখনই কিন্তু এই হিটটা করা হলো। আর তৃতীয়ত, হিটটা কাকে করা হলো? হিটটা কিন্তু যদু মধু কদুকে করা হয়নি। হিটটা করা হয়েছে বাংলাদেশের বর্তমানের জ্বলন্ত উদাহরণ, বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে একটি জ্বলন্ত উদাহরণ, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, যার বজ্রকণ্ঠ ছিল বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত উৎসাহজনক এবং অনেক আশাজনক, এবং তারই কেন্দ্রে খেয়াল। জি মেজর দেলোয়ার, আমরা খুব খারাপ একটি সময়ে আমরা আলোচনায় বসেছি। আজকে সবারই মন খারাপ, এমন একটি ঘটনা। সো আপনার কাছে শুনতে চাই যে আপনি ঘটনাটাকে কিভাবে দেখছেন? আপনি যে কথাটা বলেছেন শুরুতেই, যে আমি আপনার অনুষ্ঠানে গত 5ই আগস্টের পরে বা যখন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় তখন থেকেই বলছি যে নির্বাচন কিভাবে সম্ভব। দেশের বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, সেই অবস্থায় নির্বাচন হলে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে ডক্টর ইউনূস সরকার কি করে এই নির্বাচনী পরিবেশটাকে উনি সামাল দিবেন। এই ঘটনাটা কিন্তু তার আগেরই একটা লক্ষণ, আমার সেই কথা আগের বলা কথাগুলোর। এবং আরেকটু গভীরে বলতে গেলে যেটা বলা উচিত, যে আপনি খেয়াল করে দেখেন, ভারতে চাইলে কিন্তু আগেও ছাত্র নেতাদের উপরে আক্রমণ করতে পারত, কিন্তু তখন কিন্তু আক্রমণ করে নাই। ভারতের আন্তর্জাতিকভাবে সক্ষমতা আছে, কাপুরুষের মতো টার্গেটেড কিলিং করা, গোপনে কিল করা হচ্ছে ইসরায়েলের মতো মাসাদের প্রশিক্ষিত ওরা। এভাবে কিন্তু ভারতের বহু বছরের অভিজ্ঞতা এদের, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকেই তাদের এই অভিজ্ঞতা, গোয়েন্দা পাঠিয়ে হত্যা করা। কিন্তু গত হাসিনার শাসনামলে আপনি যদি খেয়াল করে থাকেন, মনে আছে যে একটা সংবাদ আন্তর্জাতিক মিডিয়াতে এসেছিল যে আওয়ামী লীগের 1000-এর মতো জঙ্গি দলকে শ্রীলঙ্কাতে বিশেষ গুপ্ত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, তারা এতদিন বাংলাদেশেই ছিল এবং এই সময়ের অপেক্ষায় ছিল সময় মতো হিট করার। এখন এই হিটটা কখন করলো? তাদের দৃষ্টিকোণ থেকে একটা মোক্ষম সময় করলো যখন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, আর যখন তারেক রহমানের দেশে আসার সিদ্ধান্ত হলো, দিন তারিখ প্রচার হলো, তখনই কিন্তু এই হিটটা করা হলো। আর তৃতীয়ত, হিটটা কাকে করা হলো? হিটটা কিন্তু যদু মধু কদুকে করা হয়নি। হিটটা করা হয়েছে বাংলাদেশের বর্তমানের জ্বলন্ত উদাহরণ, বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে একটি জ্বলন্ত উদাহরণ, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, যার বজ্রকণ্ঠ ছিল বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত উৎসাহজনক এবং অনেক আশাজনক, এবং তারই কেন্দ্রে খেয়াল করতে হবে তাকে হিট করা হয়েছে। আরো একটা কারণ কি, তারই কেন্দ্রে তার বিপরীতে যেই দলের সদস্য আছে, এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনুমান ভিত্তিক অনেকেই অনেক কথা বলে যাচ্ছেন, কারা ফায়ার করেছে, কারা গুলি করেছে, এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা বাহিনীর। আমি এই মুহূর্তে জাতিকে বলবো একজন আরেকজনের দিকে আঙুল তোলাতুলি না করতে, প্রমাণিত হওয়ার আগে। এই কারণ ভারত কিন্তু এবং আওয়ামী লীগ কিন্তু এইটাই চাইছে যে হাদিকে গুলি করে ওই এলাকার বিরোধী বিএনপি নেতা বা কারোর উপরে আঙুল তুলতে, যেন দলীয়ভাবে বাংলাদেশের ভিতরে একটা মারামারি এবং সংঘাতের সৃষ্টি হয়, একটা আইন শৃঙ্খলা ধ্বংস হয় বাংলাদেশে, এবং যেন নির্বাচন না হয় বা ব্যাঘাত ঘটানো যায়। নাম্বার 1। নাম্বার 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে পরিস্থিতি আমি বিশ্লেষণ করলাম, নাম্বার 2 বলছি কেন, তারপর নাম্বার 2টা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে। এক ঢিলে দুই পাখি মারা। একটা হচ্ছে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে মনে ভয় ঢোকানো, আর একই সাথে ভারতের তারেক রহমান থেকে শুরু করে ভারতের যারা নেতা আছে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া যে ভারতের কথা মতো তারা না চললে তাদের ভাগ্যেও এই পরিণতি ঘটতে পারে। দিস ইজ জাস্ট অ্যান আর্লি ওয়ার্নিং। ভারত যদি চাইতো, বা আওয়ামী লীগ, আমি বহু বছর ধরে বলেছি, বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পরে বলেছি, আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশে রেখে গেছে, যেই পরিমাণ ট্রেন্ড আওয়ামী জঙ্গি এখনো বাংলাদেশের ভিতরে আছে, আওয়ামী লীগকে কি বলে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো দেশ ছেড়ে চলে যায়নি, তারা তো দেশের ভিতরেই আছে। আর তারা যেহেতু রাজনীতি করতে পারছে না, তাদের এই অলস সময়টাকে তারা তো সক্রিয় করবে অসৎ পথে, খারাপ পথে
খারাপ কাজে, এটাই স্বাভাবিক। এবং ভারত সেটার সম্পূর্ণ ফায়দা নিচ্ছে। বিএনপির সমস্ত নেতারা যারা দালালি এত বছর ধরে করছিল তারা করেই চলবে, এবং যারা করছিল না, বিভিন্ন এলাকা থেকে নমিনেশন পেয়েছে, তারাও একটু নড়ে চড়ে বসবে যে ভারতের এবং আওয়ামী লীগের কথার বাইরে চলা যাবে না, তাহলে আমি ব্যক্তিগতভাবে টার্গেট হতে পারি। তবে একটা কথা আমি আগেও বহুবার বলেছি যে সত্যিকার অর্থে বিএনপির ভিতর থেকে, যেহেতু এই বয়সে, বুড়া বয়সে বিএনপির ভিতরে যেসব বুড়াদুরা আছে, ভারতের কেনা গোলাম আছে, এদেরকে তো এই বয়সে চরিত্র পরিবর্তন সম্ভব না। একটা বয়স আছে চরিত্র পরিবর্তনের, এখন আর সম্ভব না। সুতরাং একমাত্র সম্ভব এদেরকে বিদায় করে নতুন প্রজন্মের বিএনপির নেতৃত্বকে যদি নমিনেশন দেওয়া যায়, তারেক রহমানের কিন্তু ভারতের কোনো সমর্থন বা সাহায্য প্রয়োজন নাই, বাংলাদেশের জনতাই যথেষ্ট। বিএনপি যদি দেশপ্রেম নিয়ে সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চায়। দ্বিতীয়ত, তারেক রহমানের প্রাণের কি বলে এটাকে, হুমকি বা প্রাণনাশের যেসব যে শঙ্কা, একটা কথা বলি, আমি ইসলামের দিকে যাচ্ছি না, তারপরে বলতে বাধ্য হয় যে ইসলামে বলা আছে যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যান নাই, তাদের জীবনের কি বলে ক্ষতির কথা চিন্তা করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমার যখন মৃত্যু থাকবে তখন তুমি ঘরের মধ্যে থাকলেও তোমার মৃত্যু আসবে। সুতরাং বহু যুদ্ধের থেকে, আমি বিদেশের কথা বলছি না, বাংলাদেশেই বলছি, বহু যুদ্ধের থেকে, যুদ্ধের গোলাগুলির মাঝখান থেকে মানুষ বেঁচে এসেছেন, কারণ তাদের নামে বুলেটটা লেখা ছিল না যে এই বুলেট তাকে হত্যা করবে। বিডিআর 57 অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মাঝখান থেকেও কিন্তু অফিসার বেরিয়ে এসেছে, তারা জীবিত বেরিয়ে এসেছে। তো সুতরাং যাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল না, যখন লেখা থাকবে তখনই মরবে। তারেক রহমানের মৃত্যু যখন লেখা থাকবে, আমার মৃত্যু যখন লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে, সেটা বুলেট প্রুফ গাড়ি আটকাতে পারবে না। সুতরাং এইসব বিষয় নিয়ে রাজনীতি করবেন আর জীবন নিয়ে ভয় পাবেন, তাহলে তো নেতৃত্ব দিতে পারবেন না। আর একইভাবে আমি নতুন প্রজন্মের ছাত্র নেতাদেরকে বলবো, তোমাদেরকে যেন আজকের হাদির উপরে এই আক্রমণ, যে তোমাদেরকে সত্যিকার অর্থে অন্তর থেকে তোমাদেরকে ধরে নিতে হবে এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ, এবং এটা তোমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। তোমাদেরকে আওয়ামী লীগ, ভারত এবং ভারতের দালালরা যারা বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশে বিভিন্ন দলে এবং অন্যান্য স্থানে, প্রশাসনে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, এটা সকলের পরিকল্পনায় এটা একটা অগ্নি পরীক্ষা, যে তোমাদের ব্যবহার হাদির মাথায় গুলি লাগার পরে তোমাদের আচার আচরণ কেমন হয়। আমি দেখেছি তোমরা রাস্তায় মিছিল নিয়ে নেমেছ, আমি দেখেছি তোমরা হাদির নাম নিয়ে তোমরা মিছিল করেছো। ইয়েস, দ্যাটস হোয়াট ইউ শুড ডু। তোমাদের এটাই করা উচিত, ঘরে থাকা যাবে না। একটা গাজী হাদি যেন আরো কোটি কোটি হাদি বাংলাদেশে তৈরি করে, যেমন শহীদ সাইদ এবং শহীদ মুগ্ধ বাংলাদেশে লাখ লাখ সাইদ এবং মুগ্ধ তৈরি করেছিল, তেমনি আল্লাহর রহমতে এই গাজী হাদি আল্লাহ যেন তাকে সুস্থ করে হায়াত দেন এবং মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই যদি গাজী হয়ে আছে এখনো হাদি, এই গাজীর মতো এই হাদির কি বলে উৎসাহে এই উদাহরণটাকে নিয়ে বাংলাদেশের যেন কোটি কোটি বাংলাদেশি দেশপ্রেমিক ছাত্র জনতা হাদিতে পরিণত হয়, এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার দোয়া। জি, আপনি আমার প্রোগ্রামে আগে বলেছিলেন যে অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো নিয়ে আপনি বারবারই মানে উদ্ধারের জন্য বলেছিলেন যে এগুলো পরবর্তীতে একটা বিপজ্জনক পরিস্থিতি ক্রিয়েট করতে পারে যেগুলো উদ্ধার হয়নি, এবং আইএসপি এর পক্ষ থেকে বলা হয়েছিল যে 80% উদ্ধার হয়েছে। তো সেটা নিয়েও আপনি বলেছিলেন যে আসলে 80% কি ধরনের সেটা তো স্পষ্ট করা হয়নি, কি ধরনের অস্ত্র উদ্ধার করেছে। আবার আরেকটি কথা যেটা বলেছিলেন আপনি, যে আওয়ামী লীগের অনেক লুকানো অস্ত্র রেখে গেছে, তো সেগুলো ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়েছিলেন। আর আওয়ামী লীগের যাদেরকে মানে অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন ধরনের মানে অভিযানের মাধ্যমে, যাদেরকে হান্ট মানে হান্টের কথা, ডেভিল হান্টের কথা আমরা শুনেছি, আরো বিভিন্ন মিশনের মাধ্যমে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আবার অনেকে জামিনও করে দিয়েছে, বিভিন্ন দল কিন্তু সুপারিশ করে জামিনও করে নিয়েছে। তো এটা আসলে এখন কতটা, এই যে অস্ত্র উদ্ধার যে হয়নি বাকিগুলো, তারপরে আরেকটি হচ্ছে লুকানো অস্ত্র, এবং যাদেরকে জামিন করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের, এরাই কি আসলে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি ক্রিয়েটের জন্য প্রস্তুতি নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা, তাদেরই এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা? আচ্ছা, আপনি বলেই দিয়েছেন যে আমি এত বছর ধরে, আমি কিন্তু 2020 সালে বলেছিলাম যে হাসিনার পতন তো অপমানিত হয়ে বাংলাদেশ ছেড়ে হাসিনা ভারতে পালাবে, অন্য কোনো দেশে যেতে পারবে না। বলেছিলাম যে শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে, শেখ মুজিব এবং হাসিনার ছবি অফিস আদালত থেকে রাস্তায় ফেলে ওদের তার উপর পাড়ানো হবে, এটা কিন্তু 2020 সালে বলেছিলাম। একই সাথে একদমে বলেছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছে হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে, বাংলাদেশের
ছাত্রলীগের, জঙ্গি লীগের এইসব ছেলেপেলারা মুজিব কোড খুলে তারা বিভিন্ন দলের সাথে মার্জড হয়ে যাবে, মিশে যাবে, বিএনপির সাথে, জামাতের সাথে, অনেকের সাথে মিশে যাবে। অনেকেই আবার অনেকে পীর হুজুর বনে গেছেন আজকাল দেখছি। অনেক নেতাই যারা আওয়ামী লীগের প্রকাশিত উন্মোচিত আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলে হাসিনার সাথে উঠা বসা করেছে ভারতের সাথে, তার আবার বিএনপির থেকে নমিনেশন পেয়েছে। আমি যেটা তখনও বলেছি যে আওয়ামী লীগ যে পরিমাণ অস্ত্র রেখে যাবে এবং টাকা পয়সা রেখে যাবে, কোন সরকার 6 মাসের বেশি টিকতে পারবে না। যেটা ইদানিং মির্জা ফখরুল কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়ে এত বছর সে বুঝেছে, বাট ওই কাকের মতো চোখ বন্ধ করেছিল, অস্বীকার করতে চেয়েছে। কিন্তু এই 2-3-4 দিন আগে কিন্তু সে বলেই ফেলেছে যে এত সহজ না সরকার চালানো, বর্তমান অবস্থায় সরকার চালানো এত সহজ না। বিশেষ করে আপনি দেখেন বিএনপিতে ওই 2 জন মেজর হাফিজ এবং আলতাফ স্যার ছাড়া কাউকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না, এবং ওনাদেরকে অ্যাকচুয়ালি সশস্ত্র বাহিনীর সত্যিকার অর্থে বলা যায় না। ওনারা অনেক মুরব্বী, অনেক সিনিয়র। ওনারা হচ্ছে জিয়া রহমানের সাথে থেকে সেই রাজনীতি করা, স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে, ওনাদেরকে এই বর্তমান প্রজন্মের সশস্ত্র বাহিনীর বলা যায় না। ওনাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওনারা দুজনেই আমাকে স্নেহ করেন এবং আমি ওনাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু বিএনপি কিন্তু এই বর্তমান প্রজন্মের, আমি 2-4টা মানে সুবিধাবাদী বাটপারদের কথা বলছি না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 2-4টা বাটপারও কিন্তু আছে, যারা মুহূর্তের মাঝখানে দল আবার ওই দলের কালার নিয়ে নেয়। আমি বলছি যারা সত্যিকার অর্থেই সশস্ত্র বাহিনীর, যারা জেল কেটেছে বিএনপির কারণে রাজনীতি করতে গিয়ে দেশের জন্য, তাদের কাউকে কিন্তু বিএনপি নমিনেশন দেয় নাই। এমনকি যখন জামাতে ইসলাম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে দেখেছে এবং আমি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছি, তা দেখি তখন তাদের মাথায় এসেছে যে আমাদেরও তো উচিত। তখন তারা তড়িঘড়ি করে একটা নাম কাগজে ডেকেছে, আবার নাটকও করেছে একটা ক্ষমা চাওয়ার। এরকম অনেক ভিতরের কথা জানি, যে এগুলো লম্বা করবো অনুষ্ঠান বলে। কথা হচ্ছে, ইয়েস, মানুষ যদি ভুল বুঝে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে এবং সত্যিকার অর্থে বাবার আদর্শ উজ্জীবিত হয়ে এবং জনতার আস্থা অর্জনে যদি বাংলাদেশের রাজনীতি করতে ফিরে আসেন, আমার বিশ্বাস উনি দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ তখন প্রোটেকশন দিবে আল্লাহর রহমতে। একই সাথে উনি যদি এই বয়স্ক এবং বুড়াদুরা পুরনো রাজনীতিবিদদেরকে না সরান, ওনাদেরকে উপদেষ্টার পর্যায়ে পিছনের লাইনে রাখতে পারেন। কারণ কিছু মুরব্বী, ভালো মুরব্বী দরকার আছে, যাদেরকে উপদেষ্টা হিসেবে প্রয়োজন আছে। উনি যদি ইয়াং জেনারেশনের ছেলেপেলকে না পাঠান, মাঠে নমিনেশন না দেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নমিনেশন না দিলে সমস্যাটা হবে কোথায়? আজকে জেনারেল ওয়াকারের সাথে আমি আগেও বলেছি যে মির্জা ফখরুলের একাধিকবার, আজকে থেকে বছর খানিক আগের থেকে শুরু করে একাধিকবার আভ্যন্তরীণ মিটিং হয়েছে, ওনাদের মাঝখানে একটা সমঝোতা হয়েছে, আলোচনা হয়েছে। বাট গেস হোয়াট, জেনারেল ওয়াকার তো সারা জীবন থাকবেন না। ওনার তো একটা চুক্তিভিত্তিক ওনার এই চাকরি, ওনাকে ইতিমধ্যে 1 বছরের উপরে চলে গেছে। 3 বছরের হলে আর বেশি দিন যাই, বছর 1.5 আছে। তো যেভাবেই হোক ওনাকে একসময় অবসরে যেতে হবে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতি সেনাবাহিনীতে ওই স্বৈরাচারী হাসিনার মতো জোর করে টিকে থাকার উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে যদি সেনা প্রধান নিজেই কু করে দেশের ক্ষমতা নিয়ে নেন, তাহলে জোর করে হয়তো কিছুদিন থাকতে পারবেন। সেটাও আজকালকার জামানায় সেটাও বেশি দিন টিকবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি একটা রাজনৈতিক দল বেশিরভাগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে রাজনীতিতে প্রবেশ করতে না দেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর একটা কমিউনিকেশন গ্যাপ হবে। যেই কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এই রাজনৈতিক দলগুলো একটা সময় বিপদে পড়বে। আপনাকে একটা কথা, যতই চিল্লাক মানুষ, যতই লাফাক, একটা কথা বলি, পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি এক ধারার, আর ভারতের রাজনীতি হচ্ছে আরেক ধারার। ভারতের রাজনীতি হচ্ছে ওরা ন্যাশনালিস্টিক ফিলিংটাকে ভিত্তি করে রাজনীতি করে, ওরা প্রতিবেশীর সাথে শয়তানি করে। নিজের দেশের ভিতরে মোদি এসে শয়তানি করছে, ধর্মীয় উগ্রতা করছে, বাট এর আগে যারা ছিল, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, তারা কিন্তু নিজের দেশে একটা ন্যাশনালিস্টিক মত তৈরি করে দেশপ্রেমের উপর ভিত্তি করে ভারত চালিয়েছে। সরকার পরিবর্তন হলেও কিন্তু তাদের বৈদেশিক নীতি কিন্তু কখনো পরিবর্তন হয়নি। আমেরিকার মতো আগেও ট্রাম্প এসে কিছুটা পরিবর্তন হয়েছে, উগ্রতা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানে সশস্ত্র বাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে যত কথাই বলুক, গালিগালাজ দিয়ে, কি বলে, অবমূল্যায়ন করে, তিরস্কার করে, মনে রাখতে হবে বাংলাদেশের এবং পাকিস্তানের মতো একটা দেশে সামরিক হস্তক্ষেপ বা সামরিক প্রভাব আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যেটা আমাদের আমলে ছিল। সামরিক প্রভাব ছিল। আমরা যখন সশস্ত্র বাহিনীতে চাকরি করেছি, আমরা প্রধানমন্ত্রীর নাম ছাড়া অন্য কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপিদের নামই জানতাম। এমপি তো বাদই দিলাম,
এমপিদের নাম জানার কখনো প্রয়োজনও ছিল না। 2-4টা হয়তো মন্ত্রীদের নাম জানতাম। মানে তখন কিন্তু সামরিক বাহিনী মাথা উঁচু করে দেশপ্রেম নিয়ে চলতো, জনগণ সম্মানের চোখে দেখতো, সশস্ত্র বাহিনী ইউনিফর্ম দেখলেই জনগণ সম্মানের সাথে তাদেরকে জায়গা করে দিত, আদর আপ্যায়ন করতো, এবং তাদেরকে একটা আস্থার স্থানে দেখতো যে আমি কোনো বিপদে পড়লে সশস্ত্র বাহিনীর কাছে গেলে আমার বিপদের সমস্যা হয়ে যাবে, আমাদের দেশ এই সশস্ত্র বাহিনীর কাছে নিরাপদ, যেটা স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই আস্থাটাকে শেষ করে দিয়েছে। এখনো সেই আস্থা অর্জন করতে আর অনেক দেরি, অনেক সময় লাগবে। তবে সেই আস্থা অর্জন করতে হলে একটা দেশপ্রেমিক জনতার রায়ের একটা সরকার লাগবে, একটা রাজনৈতিক দল লাগবে। যেইভাবে বিএনপি গিয়ে কি বলে সমঝোতা করছেন, যদি সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে তাহলে সামরিক বাহিনীর সেই সব উগ্র কিছু জেনারেল বা কিছু উগ্র অফিসারকে কিন্তু তাদেরকে থামানো যাবে না। হাসিনার মতো কিন্তু তারাও আবার দানব হয়ে উঠবে, তারাও কিন্তু একসময় 1-2টা করে গুম করতে শুরু করবে, তারাও কিন্তু একটা নিজেদের নতুন একটা বিএনপি সমর্থিত আয়নাঘর তৈরি করে বসবে। এটা একটা জাতীয় রোগ। এই জাতীয় রোগকে রোধ করতে হলে রাজনৈতিক দলগুলোকে সশস্ত্র বাহিনীতে সমভাবে জায়গা দিতে হবে। আর ইয়াং ছাত্র নেতাদেরকে আবার বলছি, বহুবার বলেছি তোমাদেরকে, তোমরা আল্লাহর রাস্তায় নিজেদেরকে যদি বাঁচতে চাও, আজকে দেখো হাদিকে টার্গেট করা হয়েছে, হাদি স্বতন্ত্র। মনে আছে আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম, এনসিপি তৈরি হওয়ার আগে বলেছিলাম যে এদের একটা রাজনৈতিক দল হবে, আপনি আমাকে থামিয়ে দিয়ে বলেছিলেন না কোনো রাজনৈতিক দল তো হয় নাই। আমি ঠিক এইভাবে বলেছিলাম, হয় নাই, তবে হবে, তাদের মাঝখানে আবার ভাঙন হবে, হয়েছে কিনা? তাদের মাঝখানে ভাঙন হয়ে আপ বাংলাদেশ হয়েছে, আরো ছোট ছোট কিছু দল হয়েছে, যা বলেছে 6 বছরে সবই হয়েছে, হবে। এবং একইভাবে বলছি, হাদিকে টার্গেট করা হয়েছে বিকজ হাদি বিকেম এ সিম্বল। হাদি কিন্তু একক ব্যক্তি হিসেবে একটা দেশ প্রেমিক, একটা নতুন প্রজন্মের প্রাণ সঞ্চারের একটা শক্তি হিসেবে একটা প্রতীক হয়ে উঠেছিল হাদি। সেই জন্য হাদিকে টার্গেট করে এটা একটা নিদর্শন সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, ভারতের দালাল বাংলাদেশে যারা আছে, এবং পিছনে তো ভারত আছেই। ভারতের দেশের ভিতরে শত্রু যখন বিভীষণ হয়, ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন ভারতের লাগে না। দেশ বিরোধী এত শক্তি অপশক্তি বাংলাদেশের ভিতরেই আছে যে ভারতের প্রয়োজন হয় না। ভারত শুধু ওই পারে বসে বসে খেলা দেখছে, মজা দেখছে। এখন এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে, তাদেরকে সমস্ত ভুল বুঝাবুঝি বন্ধ করে সমস্ত দলকে একত্রে করে তোমরা নির্বাচন করো, তোমরা এক হয়ে যাও, এক হয়ে একটা বড় শক্তি তৈরি করো। মনে রাখবে, আমি জামাতকেও বলছি, বিএনপির উদ্দেশ্য বলছি, এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, মনে হতে পারে খুব আধ্যাত্মিক কথা, বাট আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি, এই কথা ছাড়া বাংলাদেশে রক্ষা করার, বাংলাদেশেই জাতিকে রক্ষা করার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সকল দল একত্র হয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং সকল দল একত্রে মিলে জনতার ম্যান্ডেটে পূরণের উদ্দেশ্যে কাজ করতে হবে, এবং সকল দল একত্রে মিলে বাংলাদেশের জনগণের মন জয় করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া আমরা একজন আরেকজনের বিরুদ্ধে হানাহানি মারামারি করে আমরা খাল কেটে কুমির নিয়ে আসব। বাংলাদেশের এর থেকে উত্তরণের আর কোনো রাস্তা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরের উপরের সময় যতটুকু করেছেন, উনার কোনো ম্যাজিক্যাল পাওয়ারে করেন নাই। উনার নামটা অনেক কাজে এসেছে, আন্তর্জাতিক পশ্চিমাদের সাথে উনার আন্তর্জাতিক সম্পর্কের কারণে অনেক কাজে এসেছে। উনার বাকি উপদেষ্টারা কোনো কাজ করে নাই, একটাও কাজ করে নাই। বরঞ্চ ডক্টর ইউনূসের যে সংস্কারের সম্ভাবনা ছিল, শুধু বিএনপি বাধা দেয় নাই, এই উপদেষ্টা, বাকি এনজিও উপদেষ্টারাও বাধা দিয়েছে, এবং আওয়ামীদের কি বলে আদরে গড়ে ওঠা যেসব উপদেষ্টা, তারা বাধা দিয়েছে। এই যে আপনি বলেছেন একটু আগেই যে অনেক আওয়ামী সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, এইগুলাকার আসিফ নজরুল টাকা খেয়ে খেয়ে এদেরকে ছেড়ে দিয়ে, আসিফ নজরুলের পুরনো ভিডিও বের করে দেখেন না, বেশি পুরনো না তো, এই আওয়ামী শাসনামলেই মিষ্টি মিষ্টি বক্তৃতা দিত, মেইলি সুরে, 3য় মাত্রায় 4র্থ মাত্রায় ভাষক বক্তৃতা দিত, সব ওখানে কিন্তু আওয়ামী লীগকে তেল মেরেছে, ওখানে কিন্তু শক্তিশালী কোনো কথা বলে নাই। এখন কিন্তু এসে এই কথা সামনে দিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন দিক দিয়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে উনি টাকা নিয়ে জামিন দিয়ে দেয়। তো ডক্টর ইউনূস যতটুকু করেছে, উনি কিন্তু অনেকেই বলছে সংস্কার করেছে, না, তদন্তের রায় হয়েছে, আইসিটির মামলার রায় হয়েছে, কিন্তু রায় যে রায় হয়েছে সেই রায়ের সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? কারণ আমরা রায়ের সাথে সম্পর্ক নাই বলবো কেন, আমি বলছি, আজকে যদি হাদিকে গুলি করা নাও হতো, তারপরও এই রায়ের বিচারগুলা, যতগুলা তদন্ত কোনো সুপারিশ এবং আইসিটির মামলায় যতগুলা রায় হয়েছে, এই রায়গুলা কার্যকর করা
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় যতটুকু সম্ভাবনা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চলে গেলে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে যদি আরেকটা সরকার আসে, কোন রায়, কোন তদন্তর কোনো কিছুর বিচার হবে না, সম্পূর্ণ ভারতের নির্দেশে তা কার্যকর হবে। এখন ধরে নিলাম, যেটা আমি বহু বছর কয়েকবার বলেছি, বিশেষ করে 5ই আগস্টের পরে জামাতকে, এনসিপিকে, এদেরকে অনুরোধ করেছি যে আপনারা সবাই মিলে একটা কোয়ালিশন গঠন করেন। সেই কোয়ালিশন এখনো সময় আছে, একটা কোয়ালিশন গঠন করে রাতারাতি হাদির এই মর্মান্তিক, দুঃখজনক, কষ্টজনক ঘটনাটাকে ভণ্ডামি করে না, অন্তরে একজন দেশপ্রেমিক এবং মুসলমান হিসেবে অন্তরে অনুধাবন করে হাদির এই ঘটনাটাকে আল্লাহ প্রদত্ত একটা উদাহরণ হিসেবে, আপনাদের চিন্তা শক্তিকে সঠিক করার জন্য একটা উদাহরণ হিসেবে, নমুনা হিসেবে নিয়ে এখনো সম্ভব জামাত, এনসিপি, অন্যান্য দল যারা আছে, ছোট মোটো মাঝারি যারা আছে, তারা মিলে যদি একটা কোয়ালিশন গঠন করে বাংলাদেশে কিন্তু একটা, যদি নির্বাচন ডক্টর ইউনূস কন্ট্রোল করতে পারেন, সম্পন্ন করতে পারেন, তাহলে বাংলাদেশে কিন্তু একটা শক্তিশালী জনতার সরকার আসা সম্ভব। তখন কিন্তু সমস্যাটা হচ্ছে, যে বিপদগুলোর কথা মনে রাখতে হবে, এরকম একটা কোয়ালিশনের কোনো বিকল্প নাই। কারণ আমি যা দেখতে পাচ্ছি, জামাত বিএনপির এমন একটা অবস্থা হয়ে গেছে, দুই সমুদ্র যাদের পানি মিলে না, সেই দুই সমুদ্রের পানি হয়ে গেছে জামাত বিএনপি, ওরা মিলবে না। কারণ ভারত তাদেরকে কোনোদিন মিলতে দেয় নাই, মিলতে দিবেও না। দলের ভিতরেই তাদের শত্রু বসিয়ে রেখেছে, উস্কানি দিয়ে না তাদেরকে দুই পাশে একজন আরেকজনের বিরুদ্ধে নেওয়ার। তাহলে কি সম্ভব জামাত এবং এনসিপি এবং অন্যান্য দলের কোয়ালিশন। সেই ক্ষেত্রে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসের যে ভয়ঙ্কর দুর্বলতা, ইচ্ছাকৃত, ডক্টর ইউনূসের অনিচ্ছাকৃত এবং ডক্টর ইউনূসের অধীনে বাকি সবার ইচ্ছাকৃত, যে পুলিশ কাজ করবে না, সচিব কাজ করবে না, সশস্ত্র বাহিনী ঠিক মতো কাজ করবে না, উপর থেকে নির্দেশ ওইভাবে দিবে না। আমি ইয়াং অফিসার এবং সৈনিকদের দেশপ্রেম এবং সদিচ্ছা 100% আছে, কিন্তু উপর থেকে যদি তাদের নির্দেশ না হয়, নিজে থেকে কিছু করতে পারবে না, শৃঙ্খলায় হাত পা বাঁধা। সুতরাং নির্বাচনের সময়, যেটা আগেও কয়েকবার বলেছি, যখন দেখবে নির্বাচন তো কোনো এক দলের বিরুদ্ধে যাচ্ছে, ব্যালট বক্স নির্বাচন কেন্দ্র থেকে বাসায় নিয়ে চলে যাবে, হাসিনার মতো মিডনাইট নির্বাচন করে একটা রায় দিয়ে নিজেদেরকে জয়ী ঘোষণা করার জন্য। সুতরাং সেই ক্ষেত্রে আবার সম্ভাবনার কথা বলি, আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের উপদেষ্টারা যে কনফিডেন্টলি এত বছর ধরে, ইভেন কি নির্বাচনের 2 দিন আগে বলছেন অমুক চুক্তি, অমুক সমুদ্র শাসন, তাদের কোনো কথাই কিন্তু কোনোদিন আমার মনে হয় নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এবং 2 জন উপদেষ্টা কি বলে এটাকে পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ কার্যকর করা হয়নি, ফিরে যাওয়ার রাস্তা খোলা রাখা হয়েছে। কিন্তু তো তফসিল ঘোষণার পর তো কার্যকর করা হয়েছে এবং ওই মন্ত্রণাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সামনে দেখেন, ওয়েট এন্ড সি, বিকজ আমার কাছে এখনো সন্দেহ হয়, ডক্টর ইউনূসের এই নির্বাচন চালানোর, ডক্টর ইউনূসের যেই দল বাহিনী নিয়ে নির্বাচন চালানোর ক্ষমতা ডক্টর ইউনূসের নাই। নির্বাচন কমিশন হাসিনার আমলের গত 16 বছরের নির্বাচন কমিশনের থেকে 1000 গুণে ভালো, বাট নির্বাচন কমিশন তো গুটি কয়েক মানুষ নিয়ে, ওনাদের নিজস্ব শক্তি কি? ওনাদের অধীনে আর্ম ফোর্সেস, পুলিশ সবাই কাজ করবে নির্বাচনের সময়। তো আমি বাংলাদেশের 2টা নির্বাচনে সশরীরে মাঠে থেকে নির্বাচন করেছি। 1991 সালে নির্বাচন করেছি, 1996 সালে নির্বাচন করেছি। আমরা তখন অন্যরকম সেনাবাহিনী ছিল। আমি আগেও কয়েকবার উল্লেখ করেছি, আমাদেরকে সেনাবাহিনীর আদেশ আছে কি নাই, কি বলে, পোলিং সেন্টারে প্রবেশ করার, উই ডিড নট কেয়ার, পাত্তাই দিইনি। সকালবেলা দেখেছি, তখন বিএনপি তার 3 মাস আগে একটা ভুয়া নির্বাচন দিয়েছিল, তারপর আবার একটা নির্বাচন হলো। সারা বেলা দেখলাম দুপুর পর্যন্ত নির্বাচন কেন্দ্রের সামনে কোনো মানুষ নাই। ভিতরে চেক করতে গিয়ে ঢুকে গিয়ে দেখি সমানে ধানের শীষের উপরে সিল মারা হচ্ছে, প্রিজাইডিং অফিসার সুদ্ধা। ওই প্রিজাইডিং অফিসারকে কানের লতির নিচে একটা চর মেরে ফেলে দিয়েছি চেয়ার থেকে, যে আপনারা বিভিন্ন কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারা কি ধরনের ছাত্র তৈরি করছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য? ওই ছাত্রগুলোই কিন্তু বড় হয়ে আজকালকার নেতারা এখন। তো একইভাবে আমাদের অন্যান্য নির্বাচনী কেন্দ্রে কিন্তু সশস্ত্র বাহিনী, আমার ইউনিটের অন্য অফিসার ঢুকে কিন্তু এইভাবে থাপ্পড় বেড়েছে। আমরা কোনোদিন চোখের সামনে দেশ বিরোধী কোনো দুর্নীতি বা অপরাধ সহ্য করতে দেই নাই। একজন জুনিয়র অফিসার হয়েও, সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন হয়েও কোনোদিন হতে দেই নাই, মেজরের হতে দেই নাই। কিন্তু বাংলাদেশের ধ্বংসটা সার্বিকভাবে করা হয়েছে। এই ধ্বংস থেকে ফিরিয়ে আনতে হলে যেই আশাটা ছিল ডক্টর ইউনূসের কাছ থেকে, সেই আশাটা উনি পূরণ করতে পারেন নাই। কারণ উনি ওনার নিজের ক্যাবিনেট বা নিজের উপদেষ্টা সরকারটাকে উনি সামলাতে পারেন নাই। উনি নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চিটাঙ্গের লোকজন দিয়ে সব ভরে ফেলেছেন।
স্বজনপ্রীতি করে, যার ফলে ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে উনি বাধ্য হয়েছেন নির্বাচনের একটা তারিখ দিতে। কিন্তু নির্বাচন সফল করার মতো অনেকে তো ক্ষমতা দখল সন্দেহ করেছেন। করে আসলে উনি নির্বাচন চান কিনা। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, নির্বাচনের জন্য প্রস্তুত আছে, নির্বাচন করা সম্ভব। সেটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি কিনা? উনি আর তো নিজেই সরকার স্বাভাবিক নির্বাচন চান কিনা, এটা নিয়ে অনেকে সন্দেহ আছে এখন। স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব কথাবার্তা বলছেন উনি তো নিজেই ঠিক নাই, উনি দেশের আইন শৃঙ্খলা নিয়ে বলবেন কিভাবে? উনি দেখলাম উনি এখন মাংসের মাঝখানে আলু কম ওনা বেশি পড়েছে এগুলা করছেন, দেশের খুনাখুনি মারামারি মাথাগুলি করা হচ্ছে, উনি এখনো ফালতু কাজ করে বেড়াচ্ছেন। এখন উনি আন্তরিকভাবে যেইভাবে ওনার জায়গায় উনি এমনি লেফটেন্যান্ট জেনারেল, উইথ অল মাই রেসপেক্ট ফর হিম, আমরা একসাথে চাকরি করেছি, উনি আমাকে স্নেহ করে তুই তুই করে ডাকতেন। তো